জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ হচ্ছে বিভিন্ন জায়গায়, আমাদের উপর আক্রমণ হচ্ছে। দোষ আমাদের একটাই যে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছি। আক্রমণ করেন, অসুবিধা নাই, করতে করতে কে কোথায় যে পালায় আর ডুবে আল্লাহ তাআলা ভালো জানে। কিন্তু আমরা যা বলার জাতির অধিকারের জন্য আমরা বলেই যাব। কখনোই ভয় পাই নাই, কারণ আমাদের 1400 ভাই চলে গিয়েছে, আমরা শহীদ হতে প্রস্তুত আছি। প্রবলেমটা হলো বাংলাদেশের কি তারেক রহমান সন্ত্রাসী রাজত্ব চালাবে নাকি উনি গণতান্ত্রিকভাবে বাংলাদেশ চালাবে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে 3 দফা দাবি আমরা উত্থাপন করতে চাই। পৃথিবীর কোন দেশ এই বর্তমান সরকারকে কোনো ধরনের লোন দিচ্ছে না, ঋণ দিচ্ছে না, সহযোগিতা করছে না। চীন সফর করে এসেছে, শূন্য হাতে দেশে ফেরত এসেছে, কারণ এই সরকার সংস্কার বাস্তবায়ন করছে না, জনগণের ম্যান্ডেট 70% সেটা বাস্তবায়ন করছে না। ডক্টর ইউনূস যতটুকু সক্ষমতা দেখিয়েছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সম্পর্ক স্থাপন এবং বাংলাদেশে টাকা আনার ক্ষেত্রে, এই সরকার কিন্তু কোনো একটা দেশ থেকে এখন দাওয়াত পর্যন্ত পায় না। নাসিরউদ্দিন পাটোয়ারিকে বাদ রেখে আপনারা যান, বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সহযোগিতা করব। ভারতে বিএনপির মন্ত্রী নেতা, নতুন নতুন নেতা জন্মাইছে। আমাদের রাশেদ ভাই গণ অধিকার পরিষদ থেকে বিএনপি অধিকার পরিষদে উনি চলে আসছেন। উনি তারেক রহমানের থেকে বড় বিএনপি হয়ে গেছেন। আপনি ভাই যা শুরু করছেন, কয়দিন পর মানুষ আপনাকে 2 পায়ে হাঁটতে দেখবে না, দেখবে আপনি 4 পায়ে হাঁটতেছেন। আসসালামু আলাইকুম দর্শক, গত 2 দিন ধরে জুলাই যোদ্ধাদের উপরে একের পর এক হামলা চালাচ্ছে বিএনপির ছাত্র দলের নেতাকর্মীরা। দর্শক, অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হলো জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে আবার নাসিরউদ্দিন পাটোয়ারি সে ঘোষণা দিয়েছে, আমি আর কোনো কথাই বলবো না, দেখি ওরা কতবার বেড়ে যেতে পারে। অর্থাৎ কত অঘটন ঘটাতে পারে, কত মানুষের চোখ তুলতে পারে, কত মানুষের হাত পা ভেঙে দিতে পারে, কত দেশে অরাজকতা সৃষ্টি করতে পারে, কত এনসিপি নেতাদেরকে নিঃশেষ করতে পারে, দেখা যাক, আমি আর কোনো কথাই বলবো না, এমনটাই কিন্তু বলেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং কি এনসিপির যিনি প্রধান জনাব নাহিদ ইসলাম, বাংলাদেশের বর্তমান সংসদ সদস্য, তিনিও কিন্তু বিএনপিকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। এমনটাও তো তিনি বলেছে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে যে যখন ডক্টর ইউনূস ক্ষমতায় ছিল তখন দেশের বিভিন্ন জায়গা থেকে ডক্টর ইউনূসকে আপ্যায়ন করা হতো এবং তিনি বাংলাদেশের জন্য অনেক আয় উন্নতি করতে পেরেছে, কিন্তু তারেক রহমানের সরকার তাকে কেউ দাওয়াতও দিচ্ছে না এবং দেশের জন্য কোনো উন্নতিও সে করতে পারছে না, এমনটাও কিন্তু জানিয়েছে নাহিদ ইসলাম। দর্শক, অন্যদিকে এই যে এনসিপি নেতাকর্মীদের উপর যে একের পর হামলা করা হচ্ছে, এটাকে অনেকেই ফেসিবাদী মনে করা শুরু করে দিয়েছে। এমনটাও বলছে যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি যখন বালুর ট্রাক দিয়ে, লাশবাহী গাড়ি দিয়ে, আরো বিভিন্ন কায়দায় এনসিপি নেতাকর্মীদের পদযাত্রা যখন আটকিয়ে দেওয়া হলো শত শত নয় হাজার হাজার প্রায় পুলিশ দিয়ে, তখন নাসিরউদ্দিন পাটোয়ারি এমন কথাও বলছে যে আবারও সেই শেখ হাসিনার মতোই পুলিশ ব্যবহার করছে তারেক রহমানের সরকার। তাহলে কি তারেক রহমানের সরকারের কাছে সেই পুলিশগুলোও কি আবার নতুন করে বিক্রি হয়ে গেল? এমনটাও কিন্তু দাবি জানিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। দর্শক শ্রোতা, সব মিলিয়ে দেশের অবস্থা খুব একটা ভালো নেই। বিশ্লেষকরা বিশ্লেষণ করছে যাদের জন্য এই ক্ষমতার চেয়ার বিএনপি সরকার পেয়েছে তাদের উপরেই লাঠিচার্জ করছে, তাদের উপরেই আঘাত করছে, তাদেরকেই দমন নিপীড়ন করছে, এ যেন সেই শেখ হাসিনার আমলেই ফিরে যাচ্ছে বর্তমান সরকার। দর্শক, আসলে কি আপনাদের কাছে কি মনে হয়? জনাব তারেক রহমানের সরকারের যেই ছাত্রদল নেতাকর্মীরা বা পুলিশ বাহিনী দিয়ে যেইভাবে অনেক কিছুই ঘটনা ঘটানো হলো বা তাদের পদযাত্রা ঠেকানো হলো, এটাকে আপনি কোন চোখে দেখছেন? এটা কি ভালো করছে নাকি মন্দ করছে? দর্শক, অন্যদিকে রাশেদ খান, বিএনপিতে নব্য যোগ দেওয়া রাশেদ খান এখন মন্ত্রীর কাছাকাছি একটা পদমর্যাদায়, সচিবের পদমর্যাদায় একটা অবস্থানে গেছে। তো এখন সেও কিন্তু বড় বড় কথা বলছে, এমন কথা বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি ব্যতীত সবাইকে আমরা সহযোগিতা করব, সেফ দেব, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি থাকলে আমরা সহযোগিতা করব না। দর্শক, জানি না নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে কেন এত ক্ষোভ, কেন এত রাগ। যাই হোক, এই সব মিলিয়ে আজকের এপিসোডটি সাজানো, একটু ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন, বিশ্লেষকদের বিশ্লেষকগুলো শুনতে থাকুন। আশা করি অনেক কিছুই আপনারা জানতে পারবেন এবং দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কোন লেভেলে হচ্ছে, এই বিষয়গুলো নিয়েও আপনারা জানতে পারবেন। তো চলুন তাদের কথা কেন, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। আজকেও পিটাইছে এনসিপিকে। একজন শহীদের বাসায় গেছিল, শহীদের মার সাথে দেখা করছে, ওখান থেকে বের হয়ে আসার সময় আবার হামলা হয়েছে। আজকে এক জায়গায় না, 2-3 জায়গায় হামলা হয়েছে। এর মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি একটা কথা বলল যে আমি আর কথা বলুম না, আমার মুখ বন্ধ।
মানে উপর থেকে হয়তো চাপ দিছে। উপর বলতে বিরোধী দলের কেউ না, নিজের দলের। হ্যাঁ, ওনারা তো বিরোধী দলে আছে, ওই নিজের দলের থেকে কেউ বলছে, অন্য দল থেকে না, নিজের দলের কোনো মুরব্বীরা বলছে। আর মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেভাবেই চলে। উনি এখন চুপ থাকবে। হাদির মুখ চুপ করাইতে পারি নাই আমরা, যার জন্য ওনাকে মেরে ফেলতে হয়েছে। হাদিকে মারা হয়েছিল কেন বলেন তো? এই যে দেশের বিরুদ্ধে কথা বলতো, নিশ্চয়ই না, দেশপ্রেমের কথা বলতো, আমাদের বড় বড় রাজনীতিবিদদের বিরুদ্ধে কথা বলতো। এই বিএনপিকেও ভাই তুলাধুনা করছে, ওনার সমালোচনার মধ্যে তুলাধুনা ব্যাপারটা থাকতো, আওয়ামী লীগকেও তুলাধুনা করতো। ওই কারণে ওনাকে পৃথিবী থেকে বিদায় করা হইল? মোটেও না, কারণ আরেক জায়গায়। সেটা কি জানেন? উনি ওই পার্শ্ববর্তী দেশের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতো, মানুষের চোখে আঙুল দিয়ে দেখায় দিছে কিভাবে রাহুল গ্রাসের মতো 55 বছর আমাদেরকে গ্রাস করতেছে। হ্যাঁ ভাই, আমাদেরকে তো গিলাই ফালাইছিল, হাদি চোখ খুলা দেখায় দিছে, মানুষকে বুঝাই দিছে, যার কারণে হাদিকে পৃথিবী থেকে সরানো হয়েছে। হাদির সেই কিলার এখনো সযত্নে ওইখানে বসবাস করতেছে, অ্যারেস্ট হয়েছে, কিন্তু তাকে দেওয়া হইল না, চাওয়া হইল না, কোনো কিছুই আর শুনলাম না। হাদিকে সরানো হইল কেন? পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে দাঁড়ায় গেছিল এবং ঢাকা 8 আসন কিন্তু কাঁপায় ফেলছিল। তারপরে তাকে সরাই দিল। তার জায়গায় কে আসলো? আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু একই চরিত্র, ভাষা হয়তো ভিন্ন। হাদি অনেক যুক্তি দিয়ে কথা বলতো, আর পাটোয়ারি সরাসরি কথা বলে। এখন পাটোয়ারির কারণেই নাকি এই এনসিপির উপরে হামলা হচ্ছে, কারণ পাটোয়ারি বড় বড় নেতাদের নিয়ে সরাসরি এমনভাবে কথা বলছে যে কথাগুলো বেয়াদবির মধ্যে পড়া যায়। বেয়াদব নাসিরউদ্দিন পাটোয়ারি, তার মুখে কোনো ট্যাক্স নাই। সে প্রধানমন্ত্রীকে নিয়েও কথা বলে, প্রধানমন্ত্রী প্রেমের কথা বলে, যে আপনি বাইরে কি প্রেম করতেছেন, ঘরে প্রেম করেন, ওই বৃষ্টির মধ্যে ছাতা ধরে কেন প্রেম করেন। এই কথাগুলো হজম করতে পারে নাই ভক্তরা। কেন পারে নাই? কারণ ভক্তদের রাজা তো উনি, আর ভক্তরা প্রজা ভাই। হ্যাঁ ভাই, এই দেশের রাজতন্ত্র চলে তো দুইটা পরিবারের কাছে, এই দেশটা পুরাই বন্দি ভাই। একটা টাইমে এই যে ভিপি নূর এটা নিয়ে প্রতিবাদ করছিল, আমার তখন খুব পছন্দ হয়েছিল তাকে। হায় হায়, এরকম নেতাই তো চাই। উনি কি বলতেছে? এই দুইটা পরিবারের কাছে বাংলাদেশ জিম্মি হয়ে গেছে। গত 30 বছরে তো দুটো পরিবার এই দেশকে নিয়ে পুতুল খেলা খেলেছেন। এই দুই পরিবারের হাত থেকে অবশ্যই এই দেশকে মুক্ত করতে হবে, এই দেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। উনি কি বলতেছে? এই দুইটা পরিবারের কাছে বাংলাদেশ জিম্মি হয়ে গেছে। সেই নেতা আজকে সিস্টেমের মধ্যে পড়ে যায়, বলতেছে রাজ পরিবার ছাড়া এই দেশ অচল। মুখে না বললো, এইটাই তো বুঝাই দিতেছে। যাই হোক, যেখানে ছিলাম সেখানে আসি। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু ডুপ্লিকেট ওই শহীদ হাদির মতোই। সেও কিন্তু ওই আধিপত্যের বিরুদ্ধে কথা বলতো। হ্যাঁ, দাদাদের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতো। শুধু কথা বলতো না তো, আপনারা তো দেখছেন, ভুলে গেলে হবে না, ওই কাটা তারের কাছে চলে গেছে, বর্ডারে চলে গেছে, ওইখানে নামাজ পড়ছে, কবর জিয়ারত করছে। আজ পর্যন্ত কোন নেতা, এই যে সীমান্তের মধ্যে এত হত্যা হয়েছে, আজ পর্যন্ত কোন নেতা কি এই সীমান্ত হত্যা হয়েছে যে তাদের কবর জিয়ারত করছে? বাংলাদেশের এত নেতা আছে, কাউকে দেখছেন? দেখেন নাই। নাসিরউদ্দিন পাটোয়ারি ওইখানে চলে গেছে। তার মানে কি বার্তা গেল ওনাদের কাছে? হায় হায়, এক হাদিকে সরাইছি, আর এক হাদি তো এসে দাঁড়ায় গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি হাদিরই আরেকটা রূপ কিন্তু ভাই, যার জন্য তার পিছনে লাগছে। তাকে সরাই দিলে আবার হুবহু একই কাহিনী হয়ে যায়, মানুষ বুঝা ফেলাবে ও হাদিকে যারা সরাইছে, নাসিরউদ্দিন পাটোয়ারিকেও তারা সরাইছে, যার জন্য তার মুখ বন্ধ করে দিছে। পৃথিবী থেকে না সরায়া তার মুখ বন্ধ করার জন্যই কিন্তু আজকে এই আক্রমণ, এই যে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। এই হামলার পিছনে কারণ কি ভাই? ছাত্র দলের একজন নেতা এসব বলতেছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে সাবধান হইতে হবে, ও আমাদের নেতাকে নিয়ে কথা বলে। আর বিএনপি সেই অতীতের তরুণ নেতা এনি, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে দেখছিলাম ভাই, তৎকালীন দেখছিলাম, ওইখান থেকে উঠা আসা এনি সাহেব কি বলতেছে? এনসিপি যেসব কর্মকাণ্ড করতেছে, যেভাবে বক্তব্য দেয়, আমরা তো আমাদের রাগ এখনো প্রকাশ করতেছি না, আমরা ধৈর্য ধরে আছি। তার মানে এই যে ঘটনাগুলো ঘটলো, এই যে মারছে, ধরছে, চোখ কানা করে দিছে, ওই ড্রাইভারকে মারছে, যাদের কি মারছে, এগুলো কোনো ব্যাপার না, এগুলো তো সালাদ। আমরা আসল বিরিয়ানি এখনো রাইখা দিছি, কারণ আমাদের রাগ উঠে নাই। যাই হোক, পাটোয়ারি কথাটা শেষ করি। দেখেন, এই পাটোয়ারির মুখটা বন্ধ করা হয়েছে, শুধু ওই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলছে। তার কথাগুলো বিশ্লেষণ করেন, পুরো কথাগুলো শুনেন, শুনলেই বুঝতে পারবেন হাদির আরেকটা রূপ, যার জন্য তাকে পৃথিবী থেকে না সরায়া তার মুখ বন্ধ করার জন্য আজকে এই আক্রমণ, এই হামলা, এবং এই হামলার বিচারও হইতেছে না ভাই। মামলা করছে, হ্যাঁ মামলা করছে, থানায় ঢুকে যায় মামলা করছে। আর মামলা করতে যাওয়ার সময় যে দৃশ্যগুলো দেখলাম, হ্যাঁ ভাই, বিজেপি 3 প্লাটুন, তারপরে আছে ছাত্র দলের ছেলে পেলে লাঠি লুটি নিয়ে, দা বৈঠা নিয়ে, সব কিছু নিয়ে দাঁড়ায় রয়েছে, তার সামনে আবার পুলিশ, তারপরে এনসিপির গাড়ি আটকায় রাখছে। বিশাল ব্যাপার তো ভাই, শ্রীমঙ্গল থেকে একেবারে হবিগঞ্জ পর্যন্ত পাহারা আটকাইতে হবে, এদের মুখ বন্ধ করতে হবে। আচ্ছা, ধরে নেন এনসিপি আর কোনো কথা বললো না, একদম চুপ হয়ে গেল। ধরে নেন জামাত ইসলাম আর কোনো কথা বললো না, একদম চুপ হয়ে গেল। ধরে নেন মামুনুল হক সাহেব আর কোনো কথা বললো না, হেফাজত ইসলামও চুপ হয়ে গেল। তাতে কি আপনারা মজা পাবেন? কি মজা পাবেন? আরে বিপদে পড়া যাবেন তো ভাই, হ্যাঁ বিপদে পড়া যাবেন। নিজেরা মারামারি করে এই পর্যন্ত 130-35 জন চলে গেছে। ও পারে কোন আমলে? নির্বাচিত সরকারের আমলে। হ্যাঁ হ্যাঁ,
নাই, নির্বাচিত সরকার আসলেই সবকিছু ভালো হয়ে যাবে। এই কথাটা সবচেয়ে বেশি কে বলতো? আমাদের মির্জা ফখরুল সাহেব, যার কথা শোনা যাচ্ছে উনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। উনি আজকে কি বলছেন শুনবেন, লজ্জায় মইরা যাবেন তো, হ্যাঁ লজ্জায় মইরা যাবেন। উনি বলতেছে এই 5 মাসে দেশ যেখানে ছিল ওইখানেই আছে, বিন্দু মাত্র উন্নতি হয় নাই। চারিদিকে ঘুষ চলতেছে, রাজধানী চলতেছে, অপকর্ম চলতেছে, কেউ কাউকে মানতেছে না। দেশের প্রতিটি সেক্টরের মধ্যে, প্রতিটি সেক্টরে ঘুষ বাণিজ্য চলতেছে, মামলা বাণিজ্য চলতেছে, প্রশাসনের সব জায়গায় ক্রাইম। এই কথাটাই তুলে ধরছে বিজ্ঞ রাজনীতিবিদ, যিনি বলছিল নির্বাচন করলেই সব ঠিক হয়ে যাবে। উনি বলতেছে 5 মাস আমরা কোনো কিছু ঠিক করতে পারি নাই। আর ওনার মেয়ের জামাই ফাহিম আব্দুল সালাম, তার কথা তো শুনছেন ভাই। আপনি যে যত কথাই বলেন, ওনাকে আমার ভালো লাগে। উনি কি কথাটা বলছে দেখেন। একটা দেশের ল মেকাররা, হাই অফিসিয়ালরা ন্যাংটা হয়ে ভিডিও বানাচ্ছে। কোন ধরনের ডেসপিকেবল মাদার আপনাদেরকে চালায় একবার চিন্তা করুন। ইজ দিস হাউ ইউ ওয়ান্ট টু লিভ ইউর লাইফ? ওয়্যার ইজ ইউর অনার? ওয়াই ডু ইউ অ্যাকসেপ্ট ইট? ডিসপিকেবল মাদার বোর্ড, এরকম একটা গালি দিছে। এই ডিসপিকেবলের মানে কি, উচ্চারণটা হয়তো আমার হইতাছে না। এর অর্থ হচ্ছে জানেন, ঘৃণ্য, নিকৃষ্ট, অজাত, কুজাত, ডাস্টবিন, নরকের কীট, মাদার বোর্ড। উনি নিজের মুখে বলতেছে। কাকে বলতেছে? সংসদের একজন মেম্বারকে, সংসদ মেম্বারকে। উনি আবার পানি মন্ত্রী। উনি পানি দিতে যায়া ধরা খায়া গেছে, হাতে নাতে ধরা খায়া গেছে পানি দিতে যায়া। উনাকে কিন্তু কেউ ধরে নাই, উনার পাপি উনাকে ধরছে। উনি কিন্তু দেখেন আইন মেক করবে আমাদের এই পার্লামেন্টে, মানে উনি আইন মেকার। উনি কি করতেছে? ভিডিও মেকার। হ্যাঁ ভাই, 3x ভিডিও মেকার। উনি নিজেই মেক করছে নিজের মোবাইল দিয়া। তারপরে ভাই উনি নিজেই টাকা পয়সা খরচ কইরা মাঠে নামায় দিল এক দল সাংবাদিক। সাংবাদিকদের আচরণে মনে হইতাছিল কি জানেন, তারা বুঝাইতে চাইলো এটা AI দিয়া তৈরি। আবার কিছু লোক রাস্তায় নামায় দিছে ভাই, হ্যাঁ টাকা পয়সা দিয়ে রাস্তায় নামায় দিছে, মানব বন্ধন করতেছে, মিছিল করতেছে। উনারা বলতে চাইতেছে ফুলের মতো পবিত্র আদাস সাহেবের চরিত্র, আদাস সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র। এটা AI দিয়া তৈরি, কিন্তু ফ্যাক্ট চেকে প্রমাণ হয়ে গেছে এটা AI দিয়া তৈরি না। 22 সেকেন্ডের একটা ভিডিও ফ্যাক্ট চেক করে দেখা গেছে ভাই এটা AI দিয়ে তৈরি না, এটা অরিজিনাল। এখন কি করবেন বলেন তো? এই যে জামাতে ইসলামের একজন, উনি তো ভাই কাপড় চোপড় পরাই অবস্থা ছিল, ওরাল সেক্স যেটাকে বলে, ওই যে ক্লিনটন আর মনিকা যেটা করছিল ওই কাজটাই করছে ভাই। ওই লিফটের সামনে আগে পরে, আবার আগেও যেটা দেখছেন সেটাও কিন্তু পাশে বসায় একটু চুমুটুমু দিছে, আদর যত্ন করছে। কিন্তু এটা তো ভাই পুরাটাই 3x। এখন এইটার বিচার কি হবে? ওইটার বিচার তো আমরা দেখছি। গাজী সাহেবের কিন্তু কঠিন বিচার হয়েছে ওই চুমাচাটির জন্য, ওনাকে বহিষ্কার করা হয়েছে। কতটা পরিশ্রমের পর ওই জায়গাটা যাইতে পারে একটা মানুষ, যারা রোগন হয়েছে জামাতের তারাই জানে। ওইখান থেকে ছুঁড়া ফেলছে, এবং উনি যেন MP না থাকতে পারে জামাত ইসলাম সেটার ব্যাপারেও কথা বলছে। ওনার MP পদও চায় না, ওনার চেহারাই দেখতে চায় না জামাত ইসলাম। জামাত ইসলাম কিন্তু একটা স্ট্যান্ডার্ডে যাইতে পারছে যে দেখো আমাদের লোক অপরাধ করলে আমরা এই বিচারটা করি। এখন আপনাদের লোক যে কামটা করছে আপনারা কি বিচার করবেন? ওই স্ট্যান্ডার্ডের বিচারটা কইরা দেখান, ওনাকে বহিষ্কার করেন, ওনার ওই MP পদ খায়া ফেলেন, অন্য কাউকে আনেন। আনতেই হবে, যেভাবে ছুঁড়া ফেলছে গাজী সাহেবকে ঠিক ওইভাবেই এই আজাদ সাহেবকে ছুঁড়া ফেলতে হবে। আর না হলে প্রমাণ করেন যে এটা AI। এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে বুঝুন যে না ঠিক আছে, আপনাদের সিদ্ধান্তই ঠিক, আজাদ সাহেবকে কোলে নিয়ে বসে থাকেন, কোনো অসুবিধা নাই, প্রমাণ কইরা দেখান। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে দেখলাম প্রমাণ চাইতেছে সাংবাদিকের কাছে। কি প্রমাণ জানেন? সাংবাদিকরা বলছে 94টা CC ক্যামেরা বসায়া সাভারে, 94টা CC ক্যামেরা বসায়া মাদকের ব্যবসা চলতেছে। ওইখানে পুলিশও জড়িত, ওই CCTV ফুটেজ পুলিশের কাছেও আছে, তারাও দেখে কোথায় কে কে বেচতেছে, কত টাকা বেচতেছে, এরকম একটা অভিযোগ করছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী চুপচাপ তার দিকে তাকায় রয়েছে। তারপরে কি বলে জানেন? ওকে ঠিক আছে, কি তথ্য আছে আমাদের কাছে দেন, আমি এখনই অ্যাকশন নিতেছি। আপনার কাছে কেন তথ্য থাকবে না? এই সাভারের এখান থেকে কয় মাইল দূর এই সাভার, এইখানে তথ্য যদি না থাকে, সারা দেশের তথ্য আপনার কাছে নাই, আপনি প্রমাণ করতেছেন। সাংবাদিক তো বলতেছে, অভিযোগ করতেছে, তাদের কাছে তো প্রমাণও আছে, তারপরও তথ্য দিতে হবে। তথ্য দিলেই আপনি ওইখানে ঝাঁপায়া করবেন, তথ্য না দিলে ঝাঁপায়া করবেন না। আপনার ব্যক্তিগত গোয়েন্দা নাই, আপনার ব্যক্তিগত গোয়েন্দা নেন কিছু, সঙ্গে আমারে নিতে পারেন। ওই গোয়েন্দা বিভাগটা আমি পরিচালনা করুন, এটা আপনার ব্যক্তিগত গোয়েন্দা। আমি আপনার সব খবর আইনা দেবো, ফুটেজ সহকারে আইনা দেবো, কারো কাছ থেকে তথ্য নিতে হবে না। আমি যে তথ্যগুলো আপনি দেবো, আপনি নিজেই না আধা পাগল হয়ে যাবেন। তো এই দেশের ভিতরে কি চলতেছে বেশি দূরে যাইতে হবে না। এই যে যারা বড় লোক ধনী এলাকাগুলো আছে না, ওই ধনী এলাকাগুলোর ভিতরে যায় দেখবেন হ্যাঁ রাত্রের বেলা কি চলে। হোল নাইট তো নাইট ক্লাব চলতেছে, খানা পিনা চলতেছে, অপকর্ম চলতেছে। থামাইতে পারবেন? থামাইতে পারবেন না। না থামাইতে পারবেন ওই বস্তি এলাকায়, না থামাইতে পারবেন ওই আপার ক্লাসের, কোনোটাই পারবেন না। কারণ মির্জা ফখরুল সাহেব তো বইলাই ফেলাইছে, দেশ যেমন ছিল তেমনই আছে, নির্বাচন কইরা কোনো লাভ হয় নাই। কিন্তু লাভ হয়েছে কার? আন্দালিক প্রার্থীর। উনি আজকে কি বলতেছে জানেন? হ্যাঁ আমি তো দেখলাম পত্র পত্রিকায় কোনো খুন খারাপির খবর নাই। আগে যেসব লেখাপড়া পড়তাম পত্রিকায়, যেসব সন্ত্রাসের কথা পড়তাম, আজকাল তো সেগুলো দেখি না পত্রিকায়। তার মানে দেশ আগের চেয়ে ভালো আছে। তার মানে কি জানেন? জনগণের কথার কোনো দাম নাই ওনার কাছে। এই সোশ্যাল মিডিয়াতে আমরা যা কিছু বলি ওনার কাছে 2 পয়সা দাম নাই। ওনার কাছে মূল্য কোনটা?
পত্র পত্রিকা মিডিয়া। কারণ কি জানেন, এই পত্র পত্রিকার মালিকগুলা কারা? ধরেন এই পত্রিকাগুলার মালিক আমি। এখন আমি ধরেন 10টা ব্যবসা চালাই, এর মধ্যে 6টা ব্যবসা হলো অবৈধ ব্যবসা। আমার পত্রিকা আছে, আমার বিরুদ্ধে কে লিখবে? আমার 5টা 6টা পত্রিকা আছে, আপনি আমার বিরুদ্ধে লিখবেন, আপনার মালিকের ওই গোমর খবর আমি লিখে দেবো আপনার পত্রিকায়। কারণ প্রত্যেকটা পত্রিকার মালিকই ব্যবসার সাথে জড়িত এবং বহু রকম ব্যবসার সাথে জড়িত। আপনি আমার বিরুদ্ধে লিখবেন, আপনার বিরুদ্ধে আমার পত্রিকায় লিখবে, যার জন্য কেউ কারো বিরুদ্ধে লেখে না, যার জন্য সাগর রুমির হত্যা মামলার কোনো রায় আজ পর্যন্ত হয় না। শতবার খালি ওই ফাইল খোলা হয় আর ফাইল বন্ধ করা হয়, কারণ এরাই জড়িত। হয়তোবা এই পত্রিকার মালিকরাই জড়িত, অথবা এমন কেউ জড়িত যে এই পত্রিকার মালিকের খুব ঘনিষ্ঠ বন্ধু, যার জন্য এগুলো সামনে আসতেছে না। হবিগঞ্জে ও মৌলভীবাজারে এনসিপি নেতাদের উপর যে বিএনপির সন্ত্রাসী হামলা, এটা কি সুপরিকল্পিত? ইনক্লুডিং হবিগঞ্জে এক ছাত্রশক্তি নেতা, এনসিপির এক কর্মী, ছাত্রশক্তি এনসিপি একই কথা, তার চোখ গলিয়ে দেওয়া হয়েছে রড দিয়ে পিটিয়ে, ছাত্রদল রড দিয়ে পিটিয়ে চোখ গলিয়ে দিয়েছে। এগুলো কি ম্যাচ ফিক্সিং, পরিকল্পিত নাটক? এমনটাই দাবি করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলামের বক্তব্যে তোলপাড়, মধ্যরাতে এই বক্তব্য। এনসিপির উপর বিএনপির হামলা, নানান কিছুকে ছাপিয়ে আলোচনার বিষয় হয়েছে জামাত এনসিপি সম্পর্ক। জামাতের কেউ কেউ জাহিদুল ইসলামের বক্তব্য ডিফেন্ড করছেন, বলছে যে রহস্য আছে, নইলে জাহিদুল ইসলাম বললেন কেন? যদিও জাহিদুল ইসলামের আগেও আরো কয়েকজন এই ধরনের কথা বলেছে, যেটা আমি আমার আলোচনাগুলোতে একটা পার্সপেক্টিভ হিসাবে কয়েকবার টেনে এনেছিলাম, যে এরকম একটা স্কুল আছে, এরকম একটা বিলিফ আছে যেটা পরিকল্পিত, ম্যাচ ফিক্সিং। কিন্তু আমি এটা বলেছিলাম যে ম্যাচ ফিক্সিং হোক আর পরিকল্পিত হোক, সেটা পরে বিষয়। আমরা দেখছি জুলাই যোদ্ধার চোখ গলিয়ে দেওয়া হয়েছে, অতএব আমাদের এখানে প্রতিবাদ করতে হবে। এবার আসেন যে জাহিদুল ইসলামের বক্তব্য কতটুকু সঠিক, এই বক্তব্যের গুরুত্ব কি, প্রভাব কি, এতে জামাতের কোনো উপকার হবে কিনা, অথবা এর ফলে জামাত এনসিপি সম্পর্কে টানাপোড়েন তৈরি হবে কিনা, এবং যদি সম্পর্কে চির ধরে এতে এই জাহিদুল ইসলামরা দায়ী থাকবেন কিনা, তা এর ফলে এক পর্যায়ে জামাত একলা হয়ে যেতে পারে কিনা। দর্শক, জামাত একটা আদর্শবাদী দল। জামাত কনভেনশনাল পলিটিক্যাল বাটপারি করতে পারে না, তাদের হিসাব নিকাশ করে কথা বলতে হয়, এবং ন্যায় ও ইনসাফের পক্ষে থাকতে এটাই তাদের পলিটিক্যাল ক্যাপিটাল। ন্যায় ও ইনসাফ থেকে দূরে সরে গেলে জামাতের রেলেভেন্স নেই। জামাতের চারিত্রিক অধপতন ঘটলে জামাত শেষ, কিন্তু আওয়ামী লীগ বিএনপির চারিত্রিক অধপতন ঘটলে কিছুই হয় না। একদম হাতে নাতে প্রমাণটা দেখেন তো। জামাতের এক এমপি তার মতে বিবাহিত দ্বিতীয় স্ত্রীকে চুমু দিয়েছেন ক্যামেরার সামনে, ওইটা জাস্ট ভাইরাল হয়েছে। তার এমপি পদ শেষ, তার জামাতের পদ শেষ, এমপি পদ প্রায় শেষ, তিনি পালাতক, তার জীবন তামাতামা। মানে একটা নক্ষত্রের পতন, জাস্ট দ্বিতীয় স্ত্রীকে নিয়ে হোটেলে গিয়েছেন, এটা তার দাবি। দ্বিতীয় স্ত্রী কিনা, দ্বিতীয় স্ত্রী অবশ্যই। এখন দ্বিতীয় স্ত্রী থাকা অবস্থায় চুমু দিয়েছেন না পরে দিয়েছেন, এটা নিয়ে প্রশ্ন করা যায়, কিন্তু দেরিতে হলো রেজিস্ট্রেশন করেছেন, বিয়ে করেছেন। তো দর্শক, এটা নিয়ে সারা বাংলাদেশে কি ঘটেছে আপনারা দেখেছেন। কিন্তু বিএনপির একজন এমপি এবং প্রতিমন্ত্রী এর চাইতে হাজার গুণ জঘন্য ঘটনা ঘটিয়েছে। একদম সরাসরি সেক্সুয়াল ইন্টারকোর্স, যেটা ভিডিও থেকে বোঝা যায় এবং আলাপ আলোচনা ফাঁস থেকে বোঝা যায়, এবং এক অসহায় নারীকে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে, যার পড়াশোনা বা তার দেখভালের দায়িত্ব নিয়েছিলেন এমপি ফরহাদ হোসেন, তাকে খেয়ে দিয়েছে। কি জঘন্য, কি ক্ষমতার অপব্যবহার। একজন এমপি, অথচ এটা নিয়ে কিছুই হয় না, তাকে বহিষ্কার করা হয়নি, মিডিয়াগুলো কোনো কথা নাই, এবং এটা আলোচনায় রাখা সম্ভব হয়নি। এটা টপিক আউট হয়ে গেছে। আমরা বলেছিলাম কয়েক ঘন্টা এটা আলোচনা ছিল, তারপরে ঘটনা ধামাচাপা, কিচ্ছু করবে না। তাহলে এখান থেকে বুঝলেন যে জামাতের নৈতিক অবক্ষয় হলে এতে জামাতের ধস নামে, কিন্তু বিএনপি আওয়ামী লীগে এইসব নৈতিক অবক্ষয় এতে কিছু আসে যায় না, কারণ তাদের রাজনীতির জায়গাটা আরেক জায়গা। এমনকি যে এনসিপি সরোয়ার তুষারের যে ঘটনা, এতে সরোয়ার তুষারের পলিটিক্যাল ক্যারিয়ার কোনো ক্ষতি হয়েছে? এমনকি সরোয়ার তুষার সেই লাগাতে যেয়ে, নীলা ইসরাফিলকে লাগাতে চাওয়া সরোয়ার তুষার জামাত জোটের নমিনেশন নিয়ে এমপি ইলেকশন পর্যন্ত করেছে, জামাত জোটের নমিনেশন নিয়ে। আপনি চিন্তা করতে পারেন? তার মানে জামাত বিএনপি এনসিপিতে নৈতিক অধপতন, চারিত্রিক অধপতন, এতে কিছু আসে যায় না। কিন্তু এটাই হচ্ছে জামাতের ক্যাপিটাল। এগুলোতে ধ্বংস হলে জামাতের আলাদা বাটপাড়ির কোনো জায়গা নেই। এই জন্য জামাতকে ইনসাফের পক্ষে থাকতে হবে। এখন জাহিদুল ইসলামের বক্তব্যটা আপনি জাস্ট এই পার্সপেক্টিভ, আমি এতক্ষণ যেটা বললাম, আপনি দেখছেন যে জমিনে রক্ত ঝরছে, একজনের চোখ চিরতরে অন্ধ করে দিয়েছে, আপনি তার পক্ষে না, তার প্রতিবাদ না জানিয়ে, তার পক্ষে না দাঁড়িয়ে, আক্রান্তদের ভিকটিমদের পক্ষে না দাঁড়িয়ে এটাকে সুপরিকল্পিত বলছেন। এটা তো আপনার দলের যে মৌলিক ক্যাপিটাল, ইনসাফ পরিপন্থী। আপনি মজলুমের পক্ষে দাঁড়ালেন না, বরং মজলুমের মার খাওয়ার বৈধতা উৎপাদন করলেন। জাহিদুল ইসলাম ভয়াবহ অপরাধ করেছেন এবং জামাতের নীতি আদর্শ বিরোধী কাজ করেছেন। আমি যদি চ্যালেঞ্জ করি, জাহিদুল ইসলাম সাহেব, আপনার দলিল কি? এটা সুপরিকল্পিত? আপনার যুক্তি কি? আপনি 2 লাইনে যুক্তি দিতে পারবেন না। আপনি আন্দাজের উপর বলতে পারবেন সুপরিকল্পিত, ঠিক আছে, আন্দাজের উপর বলা, ধারণা করা, এটাও পার্ট অফ পলিটিক্স, কিন্তু এর উপর ভিত্তি করে আপনি কনক্লুশন আসতে পারবেন না, আপনি সর্বোচ্চ ধারণা করতে পারবেন। তো সেই জায়গায় একদম ক্লিয়ার কনক্লুশনে যাওয়ার মতো বক্তব্য শিবিরের একজন সাবেক কেন্দ্রীয় সভাপতির কাছ থেকে দুঃখজনক। তার বক্তব্য প্রত্যাহার করা উচিত। তার চেয়ে বড় বিষয়, জামাত ইসলামী তো এটা মনে করে না। জামাত জোট ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছে, হামিদুর রহমান আজাদ বিবৃতি দিয়েছে, নিন্দা জানিয়েছেন। সাদিক কায়েম, ডাকসু বিবি, তিনি এই হামলাগুলো নিন্দা জানিয়েছেন, এবং হামলাগুলো আওয়ামী লীগ বিএনপি একসাথে সেলিব্রেট করছে। আওয়ামী লীগের লোকজন প্রচারণা চালাচ্ছে যে দল যার যার, এনসিপি কে পেটানোর দায়িত্ব সবার।
তা আপনি এখানে সুপরিকল্পিত নাটক কেন দেখছেন? বরং এখানে জামাতের আত্মসমালোচনা করা দরকার। জামাত মায়ের খেলে প্রতিরোধ গড়ে তুলতে পারে না। এনসিপির ছেলেরা প্রতিরোধ গড়ে তুলে এক্সাম্পল সেট করেছে, যেটা জামাতের জন্য শিক্ষণীয়। জামাত এনসিপির চেয়ে 1000 গুণ বেশি মার খায়, আপনি জানেন, কিন্তু কিছু করতে পারে না, ঘরে ফিরে যায়। যেমন জামাতের এমপি, ঢাকার একজন জামাতের এমপি, একজন অবসরপ্রাপ্ত কর্নেল বাতেনকে কতবার হেনস্থা করা হয়েছিল। এমপি কর্নেল বাতেনকে ঢাকায় তার লোকজনকে পিটানো হয়েছে। জামাতকে দেখছেন কিছু করতে? জামাতের আমির সেখানে গেছে না? জামাতের সেলিব্রিটিরা সেখানে যে মামলা নিতে বাধ্য করে তুলকামাল কাণ্ড ঘটিয়ে দিয়েছে। বরং এইটা সন্দেহজনক যে আপনি কেন মায়ের কিছু বলেন না, আপনার সাথে সরকারের সমঝোতা আছে কিনা। আপনি এখানে এনসিবি কে বলছেন সুপরিকল্পিত। আপনি এরকম একটা ধারণা বা এনসিবির কেউ বা হাসনাতের বা সার্জিসের এই আচরণটা সন্দেহজনক মনে হয়, ব্যক্তি কেন্দ্রিক আপনি দু একটা প্রশ্ন তুলতে পারেন, কিন্তু ঢালাওভাবে এটা আপনি বলতে পারেন না। সাতক্ষীরা জামাত এমপির বাসভবনে হামলা হয়েছে, জামাত তো কিছুই করতে পারেনি, মামলা নিতে বাধ্য করতে পেরেছে। এনসিপি প্রতিরোধ গড়ে তুলতে পারছে। এখন জামাতের এইসব অযোগ্যতার কারণে, অদক্ষতার কারণে, আনস্মার্টনেসের কারণে জামাত প্রতিরোধ গড়ে তুলতে পারছে না। এটা জামাতের ফেইলুর, এই কথা আমরা স্পষ্ট বলছি এবং বলবো। এই জায়গায় জামাতকে কাজ করতে হবে, এখানে এনসিপি থেকে শিখতে হবে। আমরা জামাতের পক্ষে বলবো, কিন্তু জামাতের দুর্বলতাটাকেও যদি আমরা শক্তি হিসাবে চালিয়ে দিই, তাহলে তো জামাত মারা খাবে। 18 বছরের আলিফ চিরদিনের জন্য চক্ষু হারিয়ে ফেলেছেন। তার এই চক্ষু দিয়ে আর কখনোই তিনি দেখতে পাবেন না। জুলাই পরবর্তী বাংলাদেশে এরকম দৃশ্য সত্যি জুলাই মাসে আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আমাদের রাজনৈতিক অঙ্গন কোন পথে যাচ্ছে সেটা এখন দেখার বিষয়। আপনারা জানেন আলিফ তার কি অন্যায় ছিল। তিনি হয়তো এই এনসিপির পদযাত্রায় অংশগ্রহণ করতে গিয়েছিলেন, সেখানে অংশগ্রহণ করেছেন কিংবা তিনি হেঁটেছেন, এই তো। তার মতো একজন যুবককে, 18 বছর যার বয়স, তার উপরে আক্রমণ করে চোখের উপরে রড দিয়ে, গুঁতো দিয়ে রক্ত বের করে চক্ষুটাকে নষ্ট করে দেয়া, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। আমরা আওয়ামী লীগের ফেসিবাদের গল্প শুনেছি, তাদের জুলুম অত্যাচারের কথা শুনেছি, কিন্তু আওয়ামী লীগ তো এখন আর বাংলাদেশে নেই। তাহলে কোন লীগ আজকের এই আলিফের চক্ষুটাকে শেষ করে দিতে পেরেছে? এবং কত বড় দুঃসাহস, তার চক্ষু শেষ করার পরেও আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি যারা তার চক্ষুটাকে নষ্ট করে দিয়েছে তারা অ্যারেস্ট হয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে। এ তথ্য আমার কাছে আজকের ভিডিও করা পর্যন্ত নেই। তার মানে দাঁড়ালো যে আজকে যারাই গণতন্ত্রের পক্ষে কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, বস্তুনিষ্ঠ নিয়ম কানুন মেনে তার মতো করে জীবনটাকে পরিচালনা করতে চাইবে, তাদের জীবনের কোনো মূল্য এই বাংলাদেশে নেই। আজকে যেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরতে পেরেছেন, সেটা তো ছিল এই জুলাইয়ের আন্দোলনের ফসল। সেটা তো ছিল এই আলিফের মতো ছোট্ট ছোট্ট বাচ্চাদের জীবন উৎসর্গ করা, শহীদ হওয়া। সেই শহীদের রক্তের উপরে ভিত্তি করে আজকের বিএনপি ক্ষমতায়, জামাত ইসলাম বিরোধী দলে। অথচ আজকের যারা এই ক্ষমতায় আসছেন সামান্য একটু গালিগালাজ সহ্য করতে পারেন না, কিন্তু দীর্ঘ 17 বছর পর্যন্ত গুম সহ্য করতে হয়েছে, খুন সহ্য করতে হয়েছে, আপনাদের উপরে অত্যাচার সহ্য করতে হয়েছে, জুলুম সহ্য করতে হয়েছে। এমনকি বাংলাদেশের মাননীয় সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষকে চিকিৎসাহীন ভাবে থাকতে হয়েছে, তাও কিন্তু সহ্য করতে হয়েছে। তাহলে এখন যুবকদের একটা ছোট্ট দল, হয়তো তারা কোনো জায়গায় পদযাত্রা করছেন 100-200 মানুষ, সেটাকে যদি আপনি পরিকল্পনার অংশ হিসেবে হোক অথবা আপনারা জুলুম নির্যাতনের অংশ হিসেবে হোক, যে কোনো কারণেই হোক না কেন তাদের উপরে অত্যাচার জুলুম করা, এটা বিএনপির মতো এত বড় একটি রাজনৈতিক দল যারা 2/3 সহ রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তাদের দলের কোনো নেতা কর্তৃক হওয়া এটা কোনোভাবেই মানানসই নয়। আজকে আমি তীব্র নিন্দা জানাই। আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি এই আলিফের চক্ষু চিরদিনের জন্য যেটা শেষ হয়ে গিয়েছে, দৃষ্টিভঙ্গি মানে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, তার সেই দৃষ্টিশক্তি কি ফিরিয়ে দিতে পারবেন? আপনি যদি বিচারও করেন কাউকে, তারপরেও কি তার চক্ষুটা আর ফিরে আসবে? আজ এই চক্ষু যদি আপনার পরিবারের কেউ হারাতো, আজ এই চক্ষু যদি আপনার নিজে হারাতেন, আপনি নিজেই বারবার বলেছেন যে মেরুদণ্ডের হাড্ডি আপনার যখন ভেঙেছে ওইটা আবার কারো ভাঙলে যে সেই হাড্ডিটা ফেরত আসবে এমন তো নয়। আপনি নিজেই তো বলেছিলেন প্রতিহিংসার রাজনীতি চালাতে চান না। আজকে যে সংসদে সারাক্ষণ সংবিধান করে গল্প জুড়ে দেয় সকল মন্ত্রণালয়ের যে মহানায়ক আমাদের সেই সালাউদ্দিন সাহেব, তিনি আজকের কি জবাব দিবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাতে ব্যর্থ হয়ে? তার হাতে আজকের কি এমন কি তিনি দায়িত্ব পালন করছেন যে তিনি একজন আলিফের চক্ষু সেটার নিরাপত্তা দিতে পারেন না? তাহলে কিসের দায়িত্ব পালন করছেন? আপনারা আছেন কি নিয়ে ব্যস্ত জানেন? আপনারা মূলত ব্যস্ত আছেন জুলাই বিপ্লব কিংবা জুলাইয়ের সনদ কিংবা গণভোট, এগুলো নিয়ে আপনারা ব্যস্ত নেই। আপনারা ব্যস্ত ওই জামাতের ভুল ত্রুটি কোথায় পাবেন, জামাত ইসলামকে কিভাবে ঠকানো যায়, বিরোধী মতের উপরে কিভাবে জুলুম করা যায়, অত্যাচার করা যায়, এই ধরনের ধান্দায় লিপ্ত থাকার কারণেই আপনারা এখন সঠিক পথ হারিয়ে যাচ্ছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, এনসিপির সব নেতা আপনার পছন্দ হবে এমনটা না, আমার তাদের অনেক নেতার বক্তব্য পছন্দ হয় এমনটা না, আমিও বিরোধিতা করি, কিন্তু আমি এজ এ হিউম্যান আজকের এই আলিফের চক্ষু যে ধ্বংস করে দিলেন, এটা এনসিপি আর জামাত নাই, ও তো বাংলাদেশের টকবগে 18 বছরের যুবক, ওর চক্ষু কেন ধ্বংস হয়ে যাবে? এটার জবাব দিতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং দিতেই হবে আপনাকে। যে ভাইটির চক্ষু নষ্ট করলেন, এটার কারণে আপনাদেরকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে, আজ হোক কাল হোক। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে আপনারা নতুন হলে সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।